ভারতে রেডিওর পথ চলাটা কিন্তু বেশ গভীর আর অনেক বাঁক বদনের গল্পে ভরা। সরকারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে আজকের এই যে একটা বহুমাত্রিক ব্যবস্থা আমরা দেখছি, এর পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি আর কমিশনের চেষ্টা, তাদের সুপারিশ। আজকে আমরা আমাদের হাতে থাকা ভারতে রেডিও কমিটি ও কমিশন শীর্ষক দলিলের পাতা উল্টে এই বিবর্তনটাকেই বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে ধাপে ধাপে নীতি বদলালো, কাঠামো পাল্টালো। আচ্ছা, তাহলে এটা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, এই কমিটিগুলোর ভূমিকা তো অস্বীকার করার উপায় নেই। নীতি ঠিক করা থেকে শুরু করে নিয়ন্ত্রণের পথ তৈরি করা, এমনকি আজকের যে ত্রিস্তরীয় রেডিও ব্যবস্থা, সরকারি, বেসরকারি আর কমিউনিটি, তার ভিতটাও তো এরাই গড়ে দিয়েছে। এরাই আসলে পথ দেখিয়েছে বলা যায়। একদম গোড়ার দিকে যদি তাকাই, স্বাধীনতারও আগে স্যার সিভি রমনের নেতৃত্বে 1927 সালে যে কমিটি হয়েছিল, তারা ভারতে একটা ব্রডকাস্টিং সার্ভিসের কাঠামো তৈরির কথা ভেবেছিল। এরপর এলেন লায়নেল ফিল্ডেন 1935 সালে। উনি এই ভাবনাটাকে একটা জনসেবা সংস্থার রূপ দিলেন। সেটাই তো পরে অল ইন্ডিয়া রেডিও বা এআইআর হলো। ঠিক। এই প্রাথমিক পদক্ষেপগুলোই এআইআর এর চরিত্রটা গড়ে দিয়েছিল একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুরু থেকেই কিন্তু কমার্শিয়াল লাভের চেয়ে জনগণের কাছে পৌঁছানো, তথ্য আর শিক্ষা পৌঁছে দেওয়া, এগুলোর উপর জোর দেওয়া হয়েছিল বেশি। এই আইডিয়াটাই পরে এআইআর এর মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। স্বাধীনতার পর কিন্তু আলোচনার কেন্দ্রে চলে এলো অন্য একটা শব্দ, স্বায়ত্তশাসন। যেমন ধরুন 1966 সালের চন্দ কমিটি, তারা এআইআরকে আরও স্বাধীনতা দেওয়া আর বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের আয়ের পথ খোলার প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, সেটা একটা বড় পদক্ষেপ ছিল। কিন্তু তার উপরে 1778 সালের ভার্গেস কমিটি, তারা আরও এক ধাপ এগিয়ে গেল। একটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ন্যাশনাল ব্রডকাস্টিং ট্রাস্ট তৈরির খুব জোরালো সুপারিশ করে তারা। একদম। যদিও এই প্রস্তাবগুলো সঙ্গে সঙ্গেই যে বাস্তবায়িত হয়েছিল তা কিন্তু নয়। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, এর পেছনের কারণটা ঠিক কী ছিল? শুধুই কি রাজনৈতিক সদিচ্ছার অভাব? দেখুন, বিষয়টা বেশ জটিল। শুধু রাজনৈতিক কারণ বলাটা হয়তো একটু সিম্পলিফিকেশন হয়ে যাবে। এর পেছনে ধরুন কাঠামোগত জড়তা ছিল, সরকারি নিয়ন্ত্রণের একটা মানসিকতা তো ছিলই। আবার একটা বিশাল সংস্থাকে রাতারাতি স্বায়ত্তশাসিত করার চ্যালেঞ্জটাও কম ছিল না। তবে আসল কথাটা হলো, এই প্রস্তাবগুলো কিন্তু হারিয়ে যায়নি। এগুলোই ধীরে ধীরে জনমত তৈরি করেছে। আর পরবর্তীকালে প্রসার ভারতীর যে কনসেপ্টটা এলো, তার বীজ কিন্তু এখানেই বোনা হয়েছিল। এটা আসলে সরকারি নিয়ন্ত্রণ আর জনসেবার আদর্শের মধ্যে একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা ছিল একটা লম্বা সময় ধরে। এখানেই ব্যাপারটা একটা নতুন মোড় নেয় যখন 1990 সালে প্রসার ভারতী আইন পাশ হল। যদিও সেটা পুরোপুরি চালু হতে হতে 1997 সাল লেগে গেল। হ্যাঁ, অনেকটা সময়। বলা যেতে পারে এটা আগের বিভিন্ন কমিটির সুপারিশগুলোরই একটা সম্মিলিত পরিণতি। আর তার ফলেই তো এআইআর আর দূরদর্শন দুটোই একটা আপাত স্বায়ত্তশাসিত সংস্থার আওতায় এলো। হ্যাঁ, উদ্দেশ্য ছিল এআইআর আর দূরদর্শনকে রোজকার সরকারি হস্তক্ষেপ থেকে একটু মুক্ত করা, একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট দেওয়া। যদিও এর কার্যকারিতা নিয়ে তর্ক-বিতর্ক তো চলতেই থাকে। এর পরে কাঠামোতে আর একটা বড় পরিবর্তন এলো। 2004 সাল থেকে ব্রডকাস্টিং সেক্টরের রেগুলেশনের দায়িত্বটা চলে গেল ট্রাইয়ের হাতে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, ট্রাই কেন? টেলিকম আর ব্রডকাস্টিং তো আলাদা ছিল তখনও। কারণ সম্ভবত টেকনোলজির দিক থেকে দুটো ক্ষেত্র খুব কাছাকাছি চলে আসছিল, কনভার্জেন্স হচ্ছিল। তাই হয়তো এই সিদ্ধান্ত। বুঝেছি। আর একটা টার্নিং পয়েন্ট এনেছিল কিন্তু 2003 সালের অমিত মিত্র কমিটি। তাদের সুপারিশেই তো ওই ফিক্সড লাইসেন্স ফির বদলে রেভিনিউ শেয়ারিং মডেল চালু হলো প্রাইভেট এফএম রেডিওর জন্য। এর আগের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো ছিল না, তাই না? 1999-2000 সালের যে প্রথম পর্বের এফএম নীতি, ওই আকাশ ছোঁয়া লাইসেন্স ফি। হ্যাঁ, একদম। ওই উঁচু লাইসেন্স ফির মডেলটা আসলে বাস্তবসম্মত ছিল না, টেকেনি। অনেকেই তো ব্যবসা গুটিয়ে নিয়েছিল শুনেছিলাম।
ঠিক বলেছেন। কিন্তু যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, মানে ব্রডার পিকচারে, ২০০৫ সালের দ্বিতীয় পর্বের নীতিতে এই রেভিনিউ শেয়ারিং মডেলটা কিন্তু একটা বিপ্লব এনেছিল। এটা শুধু প্রাইভেট এফএম রেডিওকে ব্যবসায়িকভাবে সফলই করেনি, বাজারটাকেও খুলে দিয়েছিল। প্রচুর নতুন প্লেয়ার এসেছিল। এর ফলে কি হলো, শ্রোতাদের কাছে অপশন বাড়ল, লোকাল কন্টেন্ট বাড়ল, নতুন ধরনের অনুষ্ঠান এলো, আর সবচেয়ে বড় কথা, একটা কম্পিটিটিভ পরিবেশ তৈরি হলো, যা রেডিওকে আবার জনপ্রিয় করে তুলল। এরপর আমরা কমিউনিটি রেডিওর উত্থানও দেখেছি, যেমন ২০০৭ সালে এর জন্য সরকারি সাপোর্ট স্কিম চালু হলো। আর এখন তো রেডিও ক্রমশ ডিজিটালের দিকে ঝুঁকছে, যেমন ২০১৮ সালে ডিআরএম বা ডিজিটাল রেডিও মন্ডিয়াল স্ট্যান্ডার্ড ব্যবহারের প্রস্তাব এসেছে। হ্যাঁ, ডিআরএম প্রযুক্তিটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যানালগ সম্প্রচারের চেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি দেয়, আর তার সাথে টেক্সট বা ছবির মতো ডেটাও পাঠানো যায়। এটা রেডিওকে ভবিষ্যতের জন্য তৈরি করার একটা চেষ্টা আর কি। মোটের ওপর দেখলে এই কমিটিগুলোর হাত ধরে রেডিওর জগতে অনেকগুলো স্তরে বিবর্তন ঘটেছে। যেমন ধরুন, কাঠামোগত পরিবর্তন, সরকারি থেকে বেসরকারি কমিউনিটিতে বিস্তার, নীতি নির্ধারণের স্বচ্ছতা আসা, স্বায়ত্ত শাসনের দিকে যাত্রা, যদিও সেটা হয়তো পুরোপুরি সফল নয়, প্রযুক্তির সাথে তাল মেলানো মিডিয়াম ওয়েভ থেকে এফএম, এখন ডিজিটাল, আর অবশ্যই একটা স্টেবল কমার্শিয়াল মডেল তৈরি হওয়া আর কন্টেন্টের বৈচিত্র্য বৃদ্ধি। তাহলে এই যে দীর্ঘ পথ চলা, এর নির্যাসটা কি দাঁড়ালো? বিভিন্ন কমিটির সুপারিশ, বিতর্ক, পরীক্ষা-নিরীক্ষা, এর মধ্যে দিয়ে ভারতের রেডিও ধীরে ধীরে তার সরকারি নিয়ন্ত্রণের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। আর আজকের এই বহুস্বরিক, মানে অনেক রকম আওয়াজের বৈচিত্র্যময় রূপটা পেয়েছে। নিঃসন্দেহে এই কমিটিগুলো যে আইনি, নীতিগত আর কাঠামোগত ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর ভর করেই তো আজকে রেডিও জগৎটা দাঁড়িয়ে আছে। শেষে একটা ভাবনা উস্কে দিতে চাই। ভারত যখন পডকাস্ট, স্ট্রিমিং সার্ভিস, ইন্টারনেট রেডিওর মতো নতুন ডিজিটাল অডিও মিডিয়ার দিকে দ্রুত এগোচ্ছে, তখন এই ট্র্যাডিশনাল রেডিওর দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা, যেখানে পাবলিক সার্ভিসের দায়বদ্ধতা, কমার্শিয়াল বাস্তবতা আর টেকনোলজির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা নিরন্তর চেষ্টা চলেছে, সেই অভিজ্ঞতাটা ভবিষ্যতের এই নতুন মাধ্যমগুলোর পলিসি তৈরির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হতে পারে। মানে কিভাবে আমরা ইনশিওর করতে পারি যে এই নতুন প্ল্যাটফর্মগুলোতেও তথ্যের অবাধ প্রবাহ থাকবে, বিভিন্ন কণ্ঠস্বর উঠে আসবে এবং তা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন।